আপা দরজা চাপিয়ে দিয়ে ভাতের প্লেট টেবিলের উপর রেখে বলে, তুই ওসব কথা কানে তুলিস না, তাড়াতাড়ি ভাত খেয়ে নে। আমি কেবল ভার্সিটির ক্লাস শেষে বাসায় এসেছি, গোসল থেকে বের হয়ে রুমে আসি, তখনই কিছু কথা কানে আসে। আপার শাশুড়ির গলায় শুনতে পাই। তিনি চেঁচিয়ে বলেন, ঘরটাকে এতিমখানা বানিয়ে ফেলেছে, আমার ছেলেটা সহজ সরল, বুঝলেন, তাই কিচ্ছু বলে না। আপার শাশুড়ি কথাগুলো আমাকে উদ্দেশ্য করে পাশের বাসার এক মহিলার সাথে বলেন। দরজা খোলা ছিল তাই কথাগুলো আমার কানে এসে লাগে। আপা নিজেও শুনেছেন, তবে কোনো উত্তর দেয়নি। উত্তর দিলে এখন বাসায় ঝগড়া হবে। আপা চায় না ঝগড়া হোক, ভেবেছে আমি মন খারাপ করেছি, তাই আমাকে এসেই সান্ত্বনা দেয়, সাথে দরজা চাপিয়ে দেয় যেন আর কিছু বললে আমি শুনে কষ্ট না পাই। বাসায় বিদ্যুৎ নেই। আপা হাত পাখা দিয়ে গরম ভাতে বাতাস করছেন, পাশেই একটা বাটিতে তরকারি রাখা। হাত পাখা দিয়ে বাতাস করার গরম ভাত থেকে ধোঁয়া উড়ে যাচ্ছে। রান্নাঘর থেকে হয়তো কেবলই বের হয়েছে, কপাল ঘামে ভেজা। আমি বললাম, আপা আমি এখন খাবো না, একটু কাজ আছে, এখনই যেতে হবে। আপা হাত ধরে বলেন, তুই মন খারাপ করিস না বাবু, খেয়ে নে। আপা আমাকে ছোটবেলা থেকে বাবু বলে ডাকে, যদিও আমার নাম আজাদ। আপার ডাকের সাথে সাথে বাড়িতে সবাই আমাকে বাবু বলেই ডাকে। বড়বেলায় বাবু নাম শুনতে বিরক্ত লাগে, তবে আপার মুখে শুনতে খারাপ লাগে না। আপা হাত ধরে আমাকে খেতে বসায়, পাশে দাঁড়িয়ে হাত পাখা দিয়ে বাতাস করে। আর একটু তরকারি লাগবে কিনা জিজ্ঞেস করে। আমি বলি, আর লাগবে না। আপা তবু ধীরে ধীরে বের হয়ে আবার একটু তরকারি নিয়ে আসে। আমার খাওয়া শেষে আপা দরজা চাপিয়ে রেখে ঘর থেকে বের হয়। এবার আপাকে দেখে তার শাশুড়ি বলে, রাজার ছেলেকে খাবার খাইয়ে এসেছে। আপা বলে, বাবুকে আমার ভাগের তরকারি খেতে দিয়েছি, ভাতও না হয় অর্ধেক প্লেট খাবো। আপনি খুশি তো? বুড়ো একটা ছেলেকে ডাকে বাবু। আপা উত্তর না দিয়ে হয়তো রান্নাঘরের দিকে চলে যায়। ঘরের দিকে থেকে এখন আপার কথার কোনো শব্দ আসে না। আপার শাশুড়ির কথা শুনতে পাই। আমি আজাদ, 8 মাস হয় শহরে এসেছি, থাকি আপাদুল্লাহ ভাইয়ের সাথে। আম্মা বাড়ি থেকে আসবার সময় বলেন আপার কাছে যেতে। শহরে আপা ছাড়া যদিও আমার কেউ নেই। মাসখানেক আপার বাসায় থাকার পরেই তার শাশুড়ি আর আমাকে সহ্য করতে পারে না। পিছনে পিছনে প্রথম দিকে আমাকে নিয়ে অনেক কথা বলেছে, এখন সামনাসামনিই বলে। আপা আমাকে এমন করে বোঝায় যেন কিছুই হয়নি, সব কিছু স্বাভাবিক। 2-1 বার উত্তর দিলেও প্রায় সময় চুপচাপ শুনে যায়। আমি এখন দুটো টিউশন করাই, যে টাকা পাই সেই টাকায় পড়াশোনার খরচ হলেও থাকা খাওয়ার মতো টাকা হয় না, তাই আপার বাসায় থাকি আর দুবেলা এখানেই খাই। আপার ভালো লাগে আমাকে এখানে রাখতে, তবে দুনিয়ায় আমাদের ভালো লাগায় কিছু আসে যায় না। সব সময় চাইলে আপনজনকে কাছাকাছি রাখা যায় না, কাছাকাছি থাকা যায় না। বিছানায় শুয়ে একটা বই হাতে নেই, ঘুমে 2 চোখ লেগে আসছে, তবে এখন ঘুমানো যাবে না, 3টার দিকে একটা টিউশন আছে। বাসা থেকে বের হয়ে টিউশনে যাই, বাসায় ফিরি রাতে। বাসায় এসে দেখি আপা কাঁদছে। বুঝতে পারি আমাকে নিয়ে আপার ঘরে আবার অশান্তি শুরু হয়েছে। ঠিক করে যেভাবেই হোক একটা ম্যাচে উঠতে হবে, তবে কিভাবে কি করব বুঝতে পারি না। বাড়ি থেকে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, যা কিছু করি না কেন আমাকে করতে হবে। আপাতত একটা থাকবার জায়গা হলেই হবে। একটা মেস খুঁজে পাই, এক রুমে 4টা বেড, যার একটা বেডে আমি থাকবো। মাস শেষে 1200 টাকা দিলেই হবে, সাথে বিদ্যুৎ বিল। সমস্যা হলো 4টা রুমে 16 জনের জন্য একটা ওয়াশরুম এবং একটাই গোসলের জায়গা। তবে আমি মানিয়ে নিয়েছি, গোসল করি রাতের বেলা, এই সময় গোসলখানায় ভিড় থাকে না। দুপুরবেলায় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। রাতে গোসল করায় প্রথম দিকে ঠান্ডা লেগে যেত, সপ্তাহখানেক পরে অভ্যাস হয়ে যায়। আপার বাসায় এখন তেমন যাওয়া হয় না। আপা ফোন দিয়ে বেশ কয়েকবার যেতে বলেছে, তবে আমার যেতে ইচ্ছা করে না। আপাকে দেখতে ইচ্ছা করে যদিও, তবে ওই বাসায় যেতে ইচ্ছা করে না। শুক্রবার নামাজ পড়ে এসে কেবল পাঞ্জাবি খুলে বিছানার উপর বসেছি, তখনই পাশের রুমের একজন বলে, আজাদ তোর আপা এসেছে, নিচে আসেন। আমি নিচে যেয়ে দেখি আপা দাঁড়িয়ে আছে, হাতের ভিতরে একটা ব্যাগ। আপা আমাকে দেখেই বলে, চেহারার এ কী করেছিস? অনেক শুকিয়ে গেছিস বাবু, ঠিকমতো খাস না। আপা চুলে হাত দিয়ে বলে, চুলগুলো তো বেশ বড় হয়েছে। অনেক দিন পরে আপা আমাকে গভীর মমতা নিয়ে দেখছে। আপা আমার জন্য খাবার নিয়ে এসেছে। মেসের ডাইনিং রুমে বসে আপার সামনে বসে খাবার খাই। যাবার সময় হাতের ভেতরে কিছু খুচরো টাকা দিয়ে যায়। আপা শাড়ির আঁচলে কপাল মুছতে মুছতে বলেন, বুঝলি আজাদ, তোরে বেশিই দিতে ইচ্ছা করে, তবে এর থেকে বেশি দেওয়ার ক্ষমতা আমার নেই। এখানে 200 টাকা আছে। আমি বলি, আপা টাকা লাগবে না। আর তুই টাকা পাবি কই, চাকরি করিস না তো? আপা বলেন, হ্যাঁ চাকরি করলে তোরে কিছু হলেও দিতে পারতাম। এই টাকাগুলো আসলে তোর ভাইয়া বাজার করতে দিয়ে যেত, সেসব থেকে কিছু আর কি থাকতো, এটা তুই রেখে দে বাবু। আপু হাতের মুঠোর ভিতরে টাকাগুলো দিয়ে দেয়। যাবার সময় বলে যায় ঠিকমতো খাবার খেতে, রাতে তাড়াতাড়ি যেন মেসে ফিরি।
এই শহরে একমাত্র আমার আপন বলতে রুবিনা আপাই আছে, যে গভীর মমতায় আমাকে দেখে। শুকিয়ে যাওয়া শরীর দেখে মন খারাপ করে। অসুখের খবর শুনলে মেসে ছুটে চলে আসে। ভার্সিটি জীবন শেষ হলে অনেক জায়গায় চাকরির জন্য ছুটেও কিছু করতে পারিনি। চাকরির পরীক্ষা ঠিকই দেই, তবে রেজাল্টের সময় কেমন সব এলোমেলো হয়ে যায়। কোথাও একটা চাকরি হয় না। আমার মেসের রুমমেট সাহাব ভাই একটা রেস্টুরেন্টে চাকরি করেন। আমার হতাশ হওয়া দেখে বলে, আজাদ, তুই চাইলে আমাদের রেস্টুরেন্টে কাজ করতে পারিস। আমি সুপারিশ করলে তোর এখানে চাকরি হবে, আর সারা জীবন যে রেস্টুরেন্টে চাকরি করতে হবে এমন কোনো কথা নেই। আপাতত কর, কিছু টাকা পয়সা পাবি। সাহাব ভাইয়ের কথাটা আমার ভালো লাগে। পরের সপ্তাহ থেকে রাতের শিফটে সাহাব ভাই যে রেস্টুরেন্টে চাকরি করেন সেখানে ওয়েটার হিসেবে যোগ দিই। সাথে টিউশনগুলো আছে। একটা অবশ্য ছেড়ে দিই, তবে বাকিগুলো ধরে রাখি। রেস্টুরেন্টে চাকরি 3 মাস চলে যায়, তখনই আমার একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়। রেস্টুরেন্টে চাকরি ছাড়বার কথা জানালে এবং চাকরি হওয়ার খবর শুনে সেখানকার মালিক পুরো মাসের বেতন দেয়, সাথে 2000 বোনাস দেয়, যদিও মাস হতে 8 দিন বাকি ছিল। প্রথমেই আপার বাসায় চলে যায়। আপার 2 ছেলেমেয়ের জন্য কিছু চকলেট কিনি। ওদের চকলেট খুব পছন্দের। একবার টিউশন থেকে চকলেট দিয়েছিল, আপার বাসায় নিয়ে গেলাম। কি মজা করেই না খেলো। সেই একই চকলেট কিনে নিয়েই সাথে 2 কেজি মাংস কিনে নিই। আপার বাসায় যখন থাকতাম মাংস রান্না হলে আপা আমার প্লেটে বেশি মাংস দিতেন। তারপরও আফসোস করে বলতেন, তোরে মনের মতো খাবার খাওয়াতে পারি না। দেখতাম আপা সবসময় কম তরকারি নিতেন। আমার প্লেটে যে বাড়তি তরকারি নিতেন, ঠিক সেই তরকারিই যেন আপার প্লেট থেকে আমার প্লেটে উঠে আসতো। গণিতের অনেক জটিল সমীকরণ আমি সমাধান করেছি, তবে আমার আপার এই সমীকরণ গণিতের সব সমীকরণকে হার মানিয়ে দেয়। আপা হাতে অনেক বাজার দেখে প্রথমে রাগারাগি করেন। আপা জানেন আমি রেস্টুরেন্টে চাকরি করি, অল্প কিছু টাকা বেতন পাই। সেই টাকায় এত কিছু কিনবার জন্য আপা রাগ করেন। আপা বলেন, তুই তার চেয়ে এই টাকা মাকে ওষুধ কিনে দিতে পারতি। আমি বলি, আপা এই মাসে মাকে ওষুধ কিনতে টাকা দিয়েছি। আর একটা বিশেষ কথা কি জানিস, আমার একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়েছে। আপা চোখ টলমল করা পানি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু পরেই হাউমাউ করে কেঁদে ওঠে। আপার ছেলেমেয়েরা ছুটে আসে। সবাই ভেবেছিল কোনো খারাপ সংবাদ। আপা কাঁদতে কাঁদতে বলে, আমাদের বাবুর বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়েছে। আমরা একসাথে খাবার খেতে বসেছি। দুলাভাইও দুপুরে খাবার খেতে এসেছেন বাসায়। রুমের মধ্যে থেকে পাখা এনে আমাকে বাতাস করতে শুরু করলো।